কে? আরামবাগে গেছিলেন? ও, আরামবাগে পয়েন্ট জমেছিল। হ্যাঁ, ওই বিকাশ 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 গীতাদির ছেলে, ছোটটা। বিকাশ বিকাশ। আরে ও তো আমার টুকুর পেটে নিয়ে তখন কাজ করতে এলো, এসে তারপর 7 ফাত হলো 5 মাসে, তখন তো বিকাশের বয়স 2.5 বছর। এসে বসে থাকতো। খুব লক্ষ্মী ছিল ছেলেটা, খুব লক্ষ্মী, আগাগোড়াই ছিল তাই। খুব লক্ষ্মী ছিল, কথা শুনতো, এক ফোঁটা দুষ্টুমি করতো না, খুব কথা শুনতো, বাধ্য ছিল। চায়ের সাথে আর কিছু দেবো? একা একা কফিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে? ভালো হয়েছে, হয়ে গেছে কি? তাহলে দিয়ে দিন, আমি করবো। মামনি আসছে বলে চলে গেল। ও আর একবারই কাজ করে তো ওখান থেকে, এই তো এলাম আমি, দেখুন আপনার কিছু লাগবে? কোনো কিছুই লাগবে না। মিনামাসিকে আর বলে লাভ নেই, সত্যি বয়স্ক মানুষ, সত্যি তো কোমরটা পড়ে গেছে, হাঁটতে পারে না, মেনে নিতে হবে আর কি, যেটুকু করছে সেটুকু। আর এই গ্রাউন্ডে এই ভদ্রমহিলাকে ছাড়িয়েও দেওয়া যায় না। এখন আমার সংসারটা আমার কিছু কিছু ভুলের জন্য ভীষণ রকমভাবে সাফার করছে। তবে আমিও তো মানুষ, সামান্য কিছু ভুল এমন মহিরুহ হয়ে যাবে সেটা আসলে আমিও ভাবতে পারিনি। আগের দিন আমার ওই সিলিন্ডার বুক না করাটা, সেটা যেটা হয়েছিল সিলিন্ডার শেষ হয়ে যাওয়াতে, আমি মামনিকে বলেছিলাম নিচে থেকে একটা সিলিন্ডার চল আমি তুই মিলে নিয়ে আসি। সেই সময়টা আমার ওয়াশরুম যাওয়ার দরকার ছিল, মামনি নিচে চলে গেছে, আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখছি আলপনাদি আর মামনি মিলে টানতে টানতে উপরে আনছে। সেই যে আলপনাদির ভাঙা পায়ের জায়গাটাতে সেদিন যন্ত্রণা হয়েছে, তারপর থেকে আলপনাদি আজকে পর্যন্ত আসেনি। সমস্ত দায় এখন গিয়ে আমার পড়েছে। অনেকটা মাদারি খেলার মতো অবস্থা জানেন বন্ধু। সংসারের দড়িতে ওই লাঠিটা নিয়ে এমনভাবে ব্যালেন্স করছি, একটু যদি এদিক থেকে ওদিক হয় ধপাস করে আমি তো পড়বই, পুরো পরিবার এখন পড়ে যাবে। মাঝে মাঝে ভালোই লাগে যে বাবা আস্তে আস্তে এই সংসারের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছি, কিন্তু মাঝে মাঝে ভীষণ ক্লান্তও মনে হয়। আজকের দিনটা কিন্তু সেরকম। তার উপরে আমার শ্বশুরমশাই ছেলে মানুষই কথাবার্তা, ছেলে মানুষের অ্যাটিটিউড তো চলছে। মাঝে মাঝে আবার এখন একটু উত্তর না দিয়ে আর থাকতে পারি না। বাবা আপনার এই 85 বছর বয়সে আর বরদাস্ত করে কাজ নেই, আপনি যেমন আছেন থাকুন, অসুবিধা হবে না কিচ্ছু আপনার, আপনি ভালোই থাকবেন। আপনি যেটা মনে করছেন আপনার অসুবিধা হচ্ছে সেটা নয় এখন। বাবা এরকম আর এত বয়সে আর আর ছেড়ে দিন না বাবা, শান্তিতে থাকুন না, কি অসুবিধে? ও করছে তো ওর মতো, শরীর খারাপ হলে কেমন করে আসবে বলুন তো? আর করছে, যেটুকু করছে যথেষ্ট করছে। আপনি ঘুরে দেখুন আমার মায়ের অবস্থা, কাজের লোক নিয়ে জিরে পা। এই যে এখন আমার শ্বশুরমশাইয়ের নতুন বাহন, আদিত্যকে বোঝা যাচ্ছে না আদিত্যর কী হয়েছে, এখন অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ছেলেটা খুব। এখন এই যে নতুন একজনকে পেয়েছেন আমার শ্বশুরমশাই, এটাতে একটু ওঠানামাটা কঠিন, রিক্সা তো, কিন্তু তবুও যা হোক চলছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। এই যে এক সিলিন্ডার না বুকিং করার ভুল, সেটা খেসারত দিচ্ছি আমরা পরিবারের সবাই। সেদিনকে আমি মামনিকে বলেছিলাম একটু দাঁড়া, আমি আর তুই মিলে নিচ থেকে সিলিন্ডারটা নিয়ে আসি। তা মামনি গিয়ে নিচে বলার সাথে সাথে আলপনা দিয়ে তো লাফিয়ে পড়ে পড়ে কাজ করা অভ্যাস। আলপনা দিয়ে আর মামনি মিলে কাজটা করেছে, করার পরে আলপনা দিয়ে এক জায়গায় ভাঙা পা রয়েছে, তো সেই জায়গাটাতে খুব ব্যথা হয়েছে। কালকে থেকে বেশ কয়েকদিন থেকে খোঁড়াচ্ছিল, মানে পরশুদিন কালকে খোঁড়াচ্ছিল। আজকে সে আর পা মানে মাটিতে ফেলতে পারছে না, সম্ভবত ফুলে গেছে এবং অত্যন্ত যন্ত্রণা হচ্ছে, ডাক্তার দেখাতে হবে। তা যতক্ষণ না পর্যন্ত খুব বেশি বাড়াবাড়ি হবে কেউই ডাক্তারের কাছে যেতে চায় না। আর এখন যা যাবে হয়তো, আজকে ছুটি নিয়েছে। এখন খুব আসছে কদিনের মধ্যে, সম্ভাবনা খুব কম আলপনাদির আসার, কিন্তু যাই হোক এটা আসলে জেনুইন শরীর খারাপ, এটাই তো। তার মধ্যে বিপদের সময় বিপদ যাতে না বাড়ে সেজন্য শ্বশুরমশাইকে বলেছিলাম একটা সামান্য কাজ, লিটারেলি তুচ্ছ কাজে তিনি এখন হাতি মরে যাবেন, যে কাজটা অনায়াসে আমরা করে দিতে পারতাম না, আমার একটু বেরোনো হবে। তা সেই জন্য এই কাকুকে এখন ডেকে পাঠিয়েছেন, এই কাকু এখন বসে আছেন। আমাকে একটু আদিত্যর সাথে কথা বলতে হবে যে কী ব্যাপার হয়েছে, কী বৃত্তান্ত। কারণ আদিত্য ছেলেটা ইয়ং তো, গায়ে শক্তি বেশি এবং দ্রুত যান, অনেক বেশি কমফোর্টেবল। আর এই যে রিক্সায় ওঠানামা, উচ্চতাটা অনেক বেশি, আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু মুশকিল হয়ে যাচ্ছে। কিছু একটা গড়বড় করে ফেলছে আদিত্যর সাথে। আদিত্য ছেলেটা একটু চাপা, ভদ্র,
সেজন্য আর কিছুই না, আসছে না, আর কিছু করেনি, জাস্ট আসছে না। তো ওর সাথে একটু কথা বলতে হবে। পুজো হয়ে গেল, প্রচণ্ড তাড়াহুড়োয় আছি, কারণ ফোন করেছিলেন ভদ্রলোক আজকে আলমারিটা নিয়ে আসবে। তো তার আগে একটু মেয়েকে চট করে একটু খেতে টেতে দিয়ে নিই। তারপর আমার এখনও খিদে পায়নি, কিন্তু আমি পরে খাবো। আপাতত পুজোকে মানে পুজোটা উপর নিচে পুজোটা হয়ে যাওয়াটা বড় কাজ ছিল, সেটা হয়ে গেল। তো এটাকে একবারই বন্ধ করে দিয়ে তুমি নিচে যাই। এইটাই হচ্ছে আমার আজকের দিনের লাঞ্চ, এবং এখান থেকে আবার ওই সুন্দর দৃশ্যটাকে দেখতে পাচ্ছি। ফুলদানি প্রচুর ফুল হয়েছে গাদা গাছে, এতদিন এই জায়গাটা নেড়ে নেড়ে দেখতেও ভালো লাগতো না, ও দেখা যাচ্ছে আবার হয়েছে, এসে গেছে। এই গোলাপি জামা পরা ভদ্রলোক তিনি কিন্তু দোকানের মালিক, খুব রিজনেবল রেটে কিন্তু এই আলমারিগুলো বিক্রি করে, বলা যেতে পারে প্রায় হোলসেল রেটই। তবে এটা কি বলবো, উনি দিয়েছিলেন তখন একটু বানানোতে একটু গন্ডগোল ছিল, সেটা আমাদেরও ভুল ছিল, তৎক্ষণাৎ বলা হয়নি। 6 মাসের মধ্যে দিয়ে দিলে বিনা পয়সায় কাজটা হয়ে যেত, যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই একটু টাকা লেগেছে, ভালোই টাকা লেগেছে। তার উপরে আবার এই ভ্যান ভাড়া, তারপর যারা বহন করে নিয়ে যাচ্ছে তাদেরও একটা ভাড়া, সব মিলিয়ে মিশিয়ে পড়লো বটে, তবে কাজটা হলো, এটাও ঘটনা। তবে কাজ করতে গিয়ে আমাদের অনেকগুলো ড্যামেজ হয়েছে আজকে, যেরকম করে তুলতে গিয়ে যেদিনকে নামিয়েছে সেদিন এতটা হয়নি, কিন্তু আজকে অনেকগুলো হয়ে গেছে। আমার কয়েকটা সিঁড়িতে সাজানো জিনিস ছিল, সেগুলো ড্যামেজ হয়েছে। সব থেকে ক্ষতি হয়ে গেছে আমাদের রেলিংটার, কাঠের রেলিং। তো আমার শ্বশুরমশাই আমাকে ছিঁড়ে খাবেন আমি জানি, তিনি আজকে আর ওপরে দেখেননি। যেদিনে তিনি দেখবেন সেদিনে তিনি যে কী অশান্তি করবেন সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এত ভারী জিনিসটা ওরা তুললো, চেষ্টা করেছে করার, কিন্তু ওরা যে ইচ্ছা করে কাজটা করেছে এমনটা নয়। তবে ক্ষতি তো হয়েছে, এটাতে তো কোনো সন্দেহ নেই। সব থেকে খারাপ লাগলো কি জানেন বন্ধু, এই যে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তার মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক আছেন যিনি কিনা ভ্যানওয়ালা। ওই ভ্যানওয়ালা ছেলেই আগের দিন এসে কামলার কাজটা করেছিল, পরের দিন এসে আমার ভাঙাড়ি জিনিসপত্রগুলো নিয়ে টাকা না দিয়ে চলে গেছে। আজকে এই বুড়ো মানুষ তিনি কিন্তু এই পরিশ্রম সাধ্য কাজটা করে সেই টাকাটা শোধ করলেন আমাকে। আমার খুব খারাপ লাগলো, কিন্তু উনি নিজে থেকে করতে চাইলেন যে আমার ছেলেটা অপকীর্তি করেছে, প্রচণ্ড পরিমাণে মদ্যপ ছেলে, বললো সেটা আপনি কেন সাফার করবেন, আপনি বরং আমাকে ওই যে টাকাটা আপনার দরকার ছিল সেটা কেটে নিয়ে আপনি আমাকে 50 টাকা দিন। 200 টাকা হতো, আমি ওনাকে 50 টাকা দিলাম, 150 টাকা উনি আমাকে দিয়ে গেলেন। এই যে কুলাঙ্গার ছেলেগুলো এই বুড়ো বয়সে বাপটা এরকমভাবে এসে করলো, আমার এত খারাপ লাগলো। কিন্তু ঠিক আছে, মানুষটা আত্মসম্মানী মানুষ, তাই জন্য তিনি বললেন এবং তার কথাকে আমি অনার করলাম। যদিও সামান্য টাকা ছেড়ে দিলেই হতো, আমি ছেড়ে দিতে চেয়েও ছিলাম, কিন্তু ওই ভদ্রলোক কিছুতেই রাজি হলো না, সেই জন্য আমাকে এটা করতেই হলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এক কাপ চা নিয়ে একটুখানি বসলাম। আমি দেখেছি বন্ধু, যখন নিজের জীবনের অভিজ্ঞতা প্লাস অন্য জীবনের অভিজ্ঞতাও বটে, বরং অন্যদের জীবনের অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা নিরপেক্ষ হয়ে থাকতে পারি, নিজের জীবনের সময় সবসময় সেটা সম্ভব হয় না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ম্যাচিওরিটি বাড়ে অল্প অল্প করে হলেও, তখন কিছুটা ম্যাচিওর হওয়ার চেষ্টা করা যায় বা বোঝা যায় বা অভিজ্ঞতার নিরিখে কিছু কথা বলা যায়। তা হচ্ছে যে আমি দেখেছি একসঙ্গে সব কিছু যখন মেস হয়ে যায় না, তখন তারপরে নিশ্চয়ই একটা কিছু ভালো অপেক্ষা করে। আমি এখন আশা করছি আমার জীবনে সেরকমই একটা কিছু হয়তো বা হচ্ছে বা হবে। যাই হোক, দেখুন সকালবেলাতেই কিন্তু ওটাকে ধুয়ে দেওয়া হয়েছে, তারপর পরই এই যে এই জায়গাগুলো কীরকম কীরকম সাদা হয়ে গেছে। এত বাড়াবাড়ি হতো না, হতো আগে হতো, কিন্তু এতটা বাড়াবাড়ি হতো না, মানে বেলায় বেলায় এরকম হয়ে যেত না, খুঁড়ে রাখার জন্যই এটা হচ্ছে। আজকে আমি নিচে আপনাদেরকে তখন বললাম যে আমি এখন খাবো না, আমার খিদে নেই, অথচ টুপুরকে খেতে দেওয়ার পরেই আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেলাম। আমি কালকে প্রচুর কার্ব খেয়েছি জন্য আজকে আমার লাঞ্চটা ছিল এরকম। ইমোশনালি উইক হয়ে গেলে যে কোনো জার্নি খুব কঠিন হয়ে যায়, স্পেশালি যদি সেটা ওয়েট লস জার্নি হয়। আমি তখন টুপুরকে খেতে দিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো যে এখন তোমার খাওয়ার টাইম, এবার তোমাকে খেতে হবে বলে আমি কিন্তু পেঁপেটা নিয়ে বসে পড়লাম। অথচ সেই সময়টা কিন্তু মানে আমার যে আসল খিদের সময় কিন্তু সেটা নয়। এটাতে কি হলো, কোনো ওল্ড স্কুলের মানসিকতা, লাঞ্চ টাইম, ডিনার টাইম, আসলে শরীরের একটা আলাদা ঘড়ি থাকে, যখন শরীরে খিদে পাবে, শরীর জানান দেবে যে আমার খিদে পেয়েছে, ওইটাই হচ্ছে আসল খিদে এবং তখনই খেতে হবে। কিন্তু সেই সময়টাই যে আমি আবার পুরোনো স্কুলে ফেরত চলে গেলাম, টুকুরকে খেতে দেওয়া মানেই এখন আমার লাঞ্চ টাইম, এবার আমাকে খেতে হবে। তখন আমার সেরকম খিদেই ছিল না, কিন্তু তবুও আমি নিয়ে বসে পড়লাম চোখে খিদে ইয়েতে।
এটা হচ্ছে ওই একটুখানি প্রথমত পুরনো স্কুল, আর 2 নম্বর কথা হচ্ছে ইমোশনালি উইক হয়ে যাওয়ার একটা প্রবণতা। এই জায়গাটাতে যদি মেরামত করে নিতে পারি তাহলে ওয়েট লস জার্নিও যেমন কঠিন নয়, তেমন ওয়েট মেনটেনেন্সও কঠিন নয়। আমার খিদে পাবে, আমি তখন খাবো। যখন আমার খিদে পাবে না, আমি চোখের খিদে, অন্যে খাচ্ছে, কি সুন্দর গন্ধ আসছে, এই ভেবে সেটা করবো না। কিন্তু আজকে আমার সেটা ব্যতিক্রম হয়ে গেল। এগুলো করলে ক্যালোরি ইনটেক বেশি হয়। আর যখন ওটা আমি খেলাম তখন আমার রিয়েল হাঙ্গার ছিল না, কিন্তু ওটা অসময়ে খেয়ে নেওয়ার ফলে একটা টাইম পর গিয়ে আমার সত্যি সত্যি খিদে পেলো, তখন আমাকে এক্সট্রা ক্যালোরি খেতে হলো আবার করে। এই হয়ে যায় মুশকিল, জানেন তো। এই খেলাটা যদি বুঝে নিতে পারি বা নিজের ইমোশনের প্রতি যদি আর একটু কমান্ড আনতে পারি, তাহলে যে কোনো জার্নি খুব সহজ। শুধু ওয়েট লস, ওয়েট মেনটেনেন্স নয়, যে কোনো। এই ধুলোর জন্য এই শীতের গাছেও প্রত্যেক দিন আমাকে জল দিতে হয়। শুধু যদি বাগান ধুয়ে দিই তাহলে কি আর হয়? বারান্দাটা মানে গ্রিল টিলগুলো ধুয়ে দিলে জল তো পড়বেই সব গাছে, পরেও কি আর করবো বলুন, কিন্তু ধুতে হবে। প্রত্যেক দিন দুবেলা করে ধুতে হয়। গাছগুলো না মরে যায় জানেন তো, বেশি বেশি জলের ফলে। দুবেলা করে ধুতে হচ্ছে, দুবেলা করে জল পড়ছে না গাছের গোড়ায়। কোনোদিন যদি একবেলা ধোয়া হলো, পরের দিন আপনি ওখানে বসতে পারবেন না। সাদা, রঙই চিনতে পারবেন না, শুধু সাদা বুঝতে পারবেন। সব ড্রেনের মাটি, ঘেন্না করে না বলুন? যাই এবার একটু রান্নাঘরে যাই, কাজকর্ম সারি, শ্বশুরমশাইকে খেতে দেবো একটু বাদে, সব করি টুকটুক করে। আলপনা দিন না আসলে না বাবার খুব কষ্ট হয়, বাবার খুব অসুবিধা হয়, আমি সেটা বুঝতে পারি। আমি সারাক্ষণ চেষ্টা করছি, আমি আমার ভাষণটা বলছি যে আমি চেষ্টা করছি, কিন্তু এই বয়সে তো এখনও পৌঁছায়নি। এই বয়সে কী কী ক্রাইসিস আমি নিজেও এখনও সেটা জানি না। এই বয়সে মানুষ কথা মনে রাখতে পারেন না, বারবার করে এক কথা জিজ্ঞেস করেন, জিনিসপত্র মুহুর্মুহু হারিয়ে ফেলেন। আলপনাদি আমার শ্বশুরমশার মজ্জায় মজ্জায় পরিচিত, যার ফলে আলপনাদি ওনার একটা খুব স্বচ্ছন্দের জায়গা। সেই জায়গাটা বৌমা হিসেবে আমি কখনোই পূরণ করতে পারবো না, কারণ আমার আর আমার শ্বশুরমশার অবস্থানটা তো মোটামুটি এক। কাজেই উনি না অনেক জায়গাতে আমাকে ঠিক স্বচ্ছন্দ বোধ করেন না কিছু কিছু ফাইফার মাসের ক্ষেত্রে। তো যার ফলে ওনার খুব কষ্ট হয়, আমি বুঝতে পারি। কিন্তু কি করব বন্ধুরা, এখন আলপনাদি অসুস্থ, সেটাও তো সত্যি। যাই হোক, আজকে উনি খেলেন, খুব তৃপ্তি করে খেলেন, অনেক গল্প করতে করতে আমরা সময়টা পার করলাম। এটা একটা ভালো মুহূর্ত বটে। চুর তেল দিয়ে দিয়েছি, কারণ একটু একটু অসুবিধা লাগছে আমার আর কি। তো তেল দিয়ে ভালো লাগছে, আরাম লাগছে। ঠান্ডা আছে আজকে, কালকের তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা। আমি একটা জিনিস কালকে বলেছিলাম যে আমি হয়তো বা ব্লগিং থেকে কয়েকদিনের বিরতি নেব। পরে আমি ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে অন্যান্য মাধ্যম থেকে বিরতি নিতেই পারি, কিন্তু ব্লগ অর্থাৎ ইউটিউবের ব্লগ থেকে আমার পক্ষে বিরতি নেওয়াটা এখন একটু কঠিন। কারণ এটা আমার উপার্জন তো। কাজে আমি যদি এমনিতেই এখন যা অবস্থা, সব মিলিয়ে ইউটিউবের যা অবস্থা, তাতে করে চ্যানেলকে বসিয়ে দেওয়া, খুব আতান্তরে পড়লে শরীর না চলে তখন আলাদা কথা, কিন্তু চলে ফিরে বেড়াচ্ছি যখন, তখন এই জিনিসটা করাটা এখন নিজের চ্যানেলে ক্ষতি করা। সেটা এখন আমি জ্ঞানত সেটা করতে পারি না। সেই জন্য কী হয়েছে, আগে যেটা আমাদের হতো, আমার ক্ষেত্রে যেটা হতো যে 16 মিনিটের নিচে যদি ভিডিও হয় তাহলে অ্যাড যেগুলো দেওয়া হয় দিত আর কি, মানে ইউটিউবের ক্ষেত্রে এটা, সে অ্যাডের একটু ভ্যালুটা কম হতো। সেই জন্য একটা দিনের ব্লগকে যেহেতু সময়টা ঠিকঠাক হলো না, হয়তো অনেক দিনই হতো না যে ব্লগের অনুকূল দিন নয়, সেদিনটা আমি পরপর দুটো দিন মিলিয়ে একটা ব্লগ করে একটা নির্দিষ্ট একটা সময় 17 মিনিট 18 মিনিট একটা ব্লগ আমি করে দিতাম। মানে 8 মিনিটের নিচে ব্লগ হলে খুবই খারাপ ব্লগ। অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা হয় সেটা অনেক কমে যায়। 8 মিনিটের ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কখনোই 3 মিনিটের বেশি হয় না। সেক্ষেত্রে ব্লগারের খুব একটা আর্নিং হয় না সেখানে, কারণ প্রথম 3 মিনিটের মধ্যে কতগুলোই অ্যাড দেখানো যায়। সেজন্য ইউটিউব সবসময় বলে যে 8 মিনিট থেকে 10 মিনিটের বেশি ব্লগ করুন। কিন্তু এটা আমার বাস্তব অভিজ্ঞতা, যেটা হচ্ছে 16 মিনিটের কম যদি আমার ভিডিও হয়, সময়টা যদি আমি কম দেখি, বিশেষ করে ব্লগিং চ্যানেলের ক্ষেত্রে, তাহলে যেটা হয় অনেক সময়ই অ্যাডের যে অ্যাডগুলো আমাদেরকে দেয়, সে অ্যাডগুলো খুব একটা ভ্যালুয়েবল আর হয় না। সস্তা অ্যাড হয়, তুলনা অনেক রকম থাকে, তো সময় চেষ্টা করি যে 16 মিনিটের উপরে ব্লগ করতে। কিন্তু এ কদিন আমি ব্লগ দেবই না ডিসিশন নিয়েছিলাম শুরুর দিকটায়। তা আমি দেখলাম ওইভাবে মানে একেবারে সম্পূর্ণ বন্ধ না করে দিয়ে বরং আমি ছোট ছোট ব্লগ করি, সেটুকুই সই। কয়েকটা দিন এরকম চলুক, হ্যাঁ, কারণ একেবারে শূন্য হয়ে যাওয়ার থেকে অন্তত কিছুটা তো হোক, এটাই হচ্ছে আমার কথা। আর অনেকেই আমাকে দেখলাম ওই কালকের পরে আমাকে 3 জন এখনো পর্যন্ত মেসেঞ্জারে মেসেজ করেছেন, একজন মেসেঞ্জারে, 2জন ইনস্টাতে মেসেজ করেছেন যে তুমি ব্লগ বন্ধ করো না। তো ঠিক আছে, সবারটাই থাকুক। মানে ইনস্টাগ্রামে এখনও খুলছি আমি, কিন্তু আর কালকে থেকে ইনস্টাগ্রামও খুলবো না, ফেসবুকও খুলবো না, শুধু ইউটিউবেতেই থাকবো। খুবই ভুল কথা হবে যে আমি শুধু তাদের জন্য ব্লগ করছি, তা না।
ব্লগটা আমি নিজের জন্যই করছি, তোকে আমি ভালোবাসি, অর্থের একটা এনার্জি আছে, আমি কখনো এটা বলতে পারি না যে আমি আর টাকার জন্য কাজ করছি না। ভাবুন তো দেখি, আপনি একজন মানুষের জন্য করছেন, আপনার জন্যই তার জীবন চলছে, আপনি হঠাৎ করে তার বাড়িতে একদিন গেলেন, আপনি বসলেন এবং সে ক্রমাগত বলে যাচ্ছে, আমি না, ধরুন আপনার নাম হচ্ছে রামবাবু, হ্যাঁ, আপনি গিয়ে বসলেন, আমি না রামবাবুর জন্য কিন্তু এই কাজটা করছি না, আমি কিন্তু রামবাবুর জন্য এই কাজটা করছি না, রামবাবুর জন্য আমার জীবন নিবেদিত নয়। তখন রামবাবু বিরক্ত হয়ে বলবেন, ঠিক আছে, তাই তাই হোক, বলে তিনি ওই একটা খুব ভালো এনার্জি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। টাকা এনার্জিটা হচ্ছে এইটাই, আমি টাকার জন্য করছি না, আমি টাকার জন্য করছি না, কেন? টাকার জন্য করলে কি হয়? টাকা ছাড়া কেউ বাঁচতে পারে আজকের জমানায়? হ্যাঁ হ্যাঁ, খুব অতিরিক্ত মাত্রায় কেবলমাত্র আমি একটা সামাজিক কাজ করতে গেলেও আমার মনে হবে যে টাকা 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 টাকা, সেটা ঠিক না, ব্যালেন্সটা দরকার জীবনে, সত্যি কথা। আমি কিন্তু একদমই ডিসঅনেস্ট নই বন্ধু, আমি যা আমি তাই, সেটাই আমি ব্লগে দেখাই। কাজেই কিছু কিছু মানুষ হ্যাঁ একটু রং খোঁজেন অনেক সময়, একটু কিছু সাংঘাতিক কিছু একটা পরিবর্তন খোঁজেন। আমি হয়তো বা ডিসঅনেস্ট নই জন্য এই সময় পরিবর্তন দেখাতে পারছি না। আমি কেমন করে দেখাবো বন্ধুরা? আমার মেয়েটার সামনে পরীক্ষা, এখন আমার গতানুগতিক জীবনই চলবে, আমার জীবন একঘেয়েমিতাতে ভরাই থাকবে, কারণ এছাড়া আমার কোনো উপায় নেই। তাও যারা সাথে আছেন তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।